ডোরেমন, নিনজা হাতোরি এবং পারম্যান তিনটা অ্যানিমেই আমাদের অনেকের শৈশবের অংশ। প্রায় একই সময়ের গল্প, একই ধরনের জীবন, একই ধরনের ইমোশন। তিনটা অ্যানিমেই তৈরি করেছিলেন জাপানের কিংবদন্তি দুজন মাঙ্গাকা ডুও ফুজিকো ফুজিও। ডোরেমন এখনও বিশ্বব্যাপী একটি সচল এবং লাভজনক ফ্রাঞ্চাইজ হিসেবে টিকে থাকলেও পারম্যান এবং নিনজা হাতোরি আজ কেবলই নস্টালজিক স্মৃতি। কিন্তু কেন পারম্যান বা নিনজা হাতোরি ডোরেমনের মতো $1 বিলিয়ন একটা ফ্রাঞ্চাইজ হতে পারল না? কেন তারা প্রায় একেবারেই হারিয়ে গেল? প্রথমেই আমরা দেখি যে পারম্যান বা হাতোরি থেকে কেন ডোরেমন গল্পের দিক দিয়ে একটু ভিন্ন। তিনটা অ্যানিমেতেই আমরা দেখি কিছু সিমিলার মেইন ক্যারেক্টার বিদ্যমান। একজন স্কুল বয় থাকে যার কিছু বন্ধু থাকে, আশেপাশের পরিবেশ, ন্যারেশন সবই মোটামুটি কাছাকাছি। কিন্তু ডোরেমন অনেক দিক থেকেই ভিন্ন। প্রথমত, ডোরেমনে রয়েছে একটি 4D পকেট, যেখান থেকে দুনিয়ার সব ধরনের গ্যাজেট বের করা সম্ভব। এটা ডোরেমনকে প্রচুর ভার্সেটাইল বানিয়ে দিয়েছে। খেলনা থেকে অস্ত্র সবই আছে সেখানে। পাশাপাশি ডোরেমনের আছে টাইম ট্রাভেলের ক্ষমতা, তাই সে চাইলে ভবিষ্যতে যেতে পারে, আবার অতীতে গিয়ে ডাইনোসর দেখে আসতে পারে, আবার মাঝে মধ্যে ইউনিভার্সও চেঞ্জ করে অ্যারাবিয়ান নাইটসের গল্পে ঢুকে যেতে পারে। ডোরেমনের এই গল্পের ফ্লেক্সিবিলিটি কাজে লাগিয়ে যে কোনো জনরা, এমনকি যে কোনো জেনারেশনের জন্য মুভি বা এপিসোড বানানো সম্ভব। অন্যদিকে নিনজা হাতোরি এবং পারম্যান অনেক বেশি সীমাবদ্ধ। হাতোরি একজন নিনজা এবং তার নিনজা টেকনিক পর্যন্ত সে সীমাবদ্ধ। তাই প্রচুর জনপ্রিয় এই অ্যানিমেকে সব জনরাতে চাইলেও ব্যবহার করা সম্ভব না। একই ঘটনা সুপারহিরো প্যারোডি পারম্যানের সাথেও। পারম্যান এবং তার বন্ধুরা সুপারহিরো হয়ে পুরা দুনিয়াকে রক্ষা করে। মেইন ক্যারেক্টারকে এত শক্তিশালী বানানোর পরেও গল্পকে খুব বেশি ভার্সেটাইল করা যায় না। এছাড়াও নোবিতার সাথে বাকি 2 মেইন ক্যারেক্টারের একটা অমিল রয়েছে। হাতোরি ছাড়া কেনেছি কিংবা পারম্যান স্যুট ছাড়া মিৎসুও খুব বেশি দুর্বল ছিল না, তারা আর 5টা সাধারণ ছেলের মতোই ছিল। কিন্তু ডোরেমন ছাড়া নোবিতা অসম্ভব রকমের দুর্বল। তার জীবনে প্রতিদিনই ট্র্যাজেডি ঘটে। আর্থিকভাবে নোবিতার পরিবার কিছুটা দুর্বল, তাই তার ক্যারেক্টারের ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি স্পেস থাকে। আর তার ক্যারেক্টারকে ডেভেলপ করার জন্যই ডোরেমনের তার জীবনে আসা। নোবিতার ব্যক্তিত্ব এবং পরিস্থিতির জন্য গল্পের গভীরতা আরও অনেক বেড়ে যায়। তিনটা অ্যানিমেরই আবার কিছু মুভি আছে, কিন্তু ডোরেমনের মুভি সংখ্যা পারম্যান এবং হাতোরির মুভি সংখ্যা থেকে অনেক বেশি। নিনজা হাতোরির সব মিলিয়ে মুভি সংখ্যা 3টি, যার মধ্যে 2টি আবার পারম্যানের সাথে কোলাবোরেশনে বানানো। এই 2টি কোলাবোরেশন সহ পারম্যানের মুভি সংখ্যা সব মিলিয়ে 5টি। অন্যদিকে 1980-এর পর প্রায় প্রতি বছরই ডোরেমনের একটি করে মুভি হয়েছে। অরিজিনাল আর রিমেক মিলিয়ে ডোরেমনের বিভিন্ন জনরার মোট মুভি সংখ্যা 45টি। এই বছর ফেব্রুয়ারিতেও একটি রিমেক বের হয়েছে, নোবিতা অ্যান্ড দ্য নিউ কাসল অফ দ্য আন্ডারসি ডেভিল, যা জাপানের বক্স অফিসে কয়েক সপ্তাহ জুড়ে শীর্ষে ছিল। এত মুভি বের হওয়ার কারণ খুবই সিম্পল। ডোরেমনের প্লট এত ভার্সেটাইল যে এর থেকে অনেক মুভি বানানো সম্ভব। টানা 46 বছর মুভি বের হওয়ার ফলে কয়েক জেনারেশনের মধ্যে অ্যানিমেটি জনপ্রিয়তা লাভ করে। বুমার, জেনারেশন এক্স, মিলেনিয়াল থেকে বর্তমানের জেন জি কিংবা জেন আলফা সবার মধ্যেই জনপ্রিয় হয়েছে ডোরেমন। ডোরেমন একটা কালচারাল ইনস্টিটিউশন। ডোরেমনকে 2008 সালে জাপানের প্রথম অ্যানিমে অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। মূলত জাপানের ফরেন মিনিস্ট্রি তখন নিজেদের সফট পাওয়ারের ক্যাম্পেইন শুরু করে। এই ক্যাম্পেইনটির নাম ছিল কুল জাপান। এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা বিশ্বব্যাপী নিজেদের সংস্কৃতিকে প্রমোট করে, আর এই ক্যাম্পেইনের অ্যানিমে অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেওয়া হয় ডোরেমনকে। এই অর্জন ডোরেমনকে অনেক এগিয়ে দেয় এবং বিশ্বব্যাপী আলাদা একটা ইমেজ তৈরি হয়। প্রায় 60টিরও বেশি দেশে ডোরেমনের এপিসোড সম্প্রচার হতে শুরু হয়। ডোরেমনের একটা হ্যালো কিটি ইফেক্ট রয়েছে। মার্কেটিংয়ের ভাষায় হ্যালো কিটি ইফেক্ট বলতে বোঝায় মানুষের ব্রেইনে কাওয়াই বা অতি কিউট কোনো ইমেজের একটা প্রভাব। জাপানিজ কালচার থেকে আসা এই কনসেপ্ট অনুযায়ী যখন মানুষ ডোরেমন বা হ্যালো কিটির মতো কিউট কোনো ক্যারেক্টার দেখে, তখন তাদের মনোযোগের ক্ষমতা বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে এই ধরনের ভিজুয়াল মানুষের পারফরম্যান্স প্রায় 44% পর্যন্ত উন্নত করতে পারে। ডোরেমনের ডিজাইন খেয়াল করলে দেখবেন এটি অত্যন্ত সিম্পল এবং কোনোভাবেই হুমকি স্বরূপ নয়। এই ধরনের নন থ্রেটেনিং ডিজাইন মানুষের সাবকনশিয়াস মাইন্ডে একটি শক্তিশালী ইমোশনাল কানেকশন তৈরি করে। মূলত এই কানেকশনকে পুঁজি করেই ডোরেমন সির্ফ একটি অ্যানিমে থেকে $1 বিলিয়ন কনজিউমার ব্র্যান্ডে পরিণত হয়েছে।
যেখানে পারম্যান বা হাতুড়ির ডিজাইন ছিল অনেক বেশি অ্যাকশন ওরিয়েন্টেড, সেখানে ডোরেমন এই কিউটনেস বা কাওয়াই কালচারকে ব্যবহার করে মানুষের লাইফস্টাইলের অংশ হয়ে গেছে। এমনকি গুচির ব্যাগেও ডোরেমনের দেখা মেলে। ডোরেমন গত 10 বছরে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং ডিজনি প্লাসের মতো প্ল্যাটফর্মে যেভাবে নিজেদের অবস্থান শক্ত করেছে, পারম্যান বা হাতুড়ি সেটা পারেনি। হাতুড়ি ভারতে রিবুট হলেও গ্লোবাল স্ট্রিমিং জায়ান্টরা একে সেভাবে প্রমোট করেনি। মূলত এইসব কারণেই পারম্যান কিংবা হাতুড়ির থেকে ডোরেমন এত এগিয়ে গেছে, এমনকি এখনও টিকে আছে। কিন্তু ডোরেমন একা যতই এগিয়ে যাক, দিন শেষে 3টা অ্যানিমেই কয়েক জেনারেশনের শৈশবের সাথে জড়িত, যা সবার কাছেই সমানভাবে মূল্যবান।